সো গাইস, গল্পের শুরুতেই আমরা ইয়াংজি নামের এই দুষ্ট ছেলেটাকে দেখতে পাই। সে একজন অনাথ ছেলে, বসবাস করছে তার আন্টি লিনের সাথে। সে অনেক করে বলে তাকে ভালো করে পড়াশোনা করতে, কিন্তু ইয়াংজি হচ্ছে শয়তানের হাড্ডি। মানে স্কুলে যায় ঠিকই, কিন্তু শুধু দুষ্টুমি করে বেড়ায়। তার সঙ্গ দেয় আরেক দুষ্টু ছেলে টুডো। একবার দুজন ওয়াশরুমের সামনে মজা করে ব্লগ ভিডিও বানাচ্ছিল। তখন দেখে স্কুলের ভাইস প্রিন্সিপাল ছেলেদের ওয়াশরুম থেকে বের হচ্ছে। ম্যাডাম বোঝানোর চেষ্টা করে সে তাড়াহুড়োতে ভুলে এখানে চলে এসেছে, কিন্তু কে শুনে কার কথা। ইয়াংজি তার মোবাইল নিয়ে একদম লাগায় এবং পুরো স্কুল ঘুরে বাইরে এসে একটা স্কুটিতে উঠে পড়ে। তখন তার দেখা হয় এই মেয়েটার সাথে, তার নামও ইয়াংজি। মাঝে মধ্যেই নাম ডাকার সময় কনফিউশনে পড়ে যেত দুজন। নামের মিল থাকলেও সে হচ্ছে ইয়াংজির একদমই বিপরীত। মানে পড়াশোনায় খুব ভালো, শান্তশিষ্ট একটা মেয়ে। তাকে আমরা জিয়া নামে ডাকবো। ইয়াংজি তার মোবাইলটা জিয়ার হাতে দিয়ে স্কুটি নিয়ে চলে যেতে থাকে, কিন্তু সে ছিল পিছনে তাকিয়ে। তখন সামনে থেকে চলে আসে প্রিন্সিপালের গাড়ি। ব্যাস, ঘটে যায় একটা সংঘর্ষ। পরে সেই ইয়াংজিকে হাসপাতালে দেখানো হয়। ম্যাডাম এসে তাকে জানায় তোমাকেই টিসি দেওয়া হবে। এই শুনে তো ইয়াংজি খুব টেনশনে পড়ে যায়, কারণ কয়েক মাস পরেই তাদের বার্ষিক পরীক্ষা। ম্যাডাম পাশের সিটে শুয়ে থাকা আহত প্রিন্সিপালকে দেখিয়ে বলে এটা হচ্ছে তোমাকে টিসি দেওয়ার কারণ। ইয়াংজি কিভাবে নিজেকে বাঁচাবে বুঝে উঠতে পারছিল না। তখন একটা নার্স এসে বলে আপনি ক্যান্সারে আক্রান্ত। এই শুনে তো ইয়াংজির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আর ম্যাডামকে তো দেখার মতো অবস্থা ছিল। যাই হোক, ইয়াংজি বাসায় চলে আসলে তার আন্টি লিন খুব বকাঝকা করতে থাকে। এর আগেও কয়েকবার দুষ্টুমি করে তাকে অনেক কথা শুনিয়েছে। ইয়াংজি বলে আমার ক্যান্সারের কথা শুনেও আসলে না কেন হাসপাতালে। লিন জানায় তোমার ক্যান্সার ধরা পড়েনি। আসলে সে নিজেও একজন ডাক্তার। সেই নার্সটা ছিল নতুন। সে 3 নম্বর বেডের পেশেন্টকে বলতে এসেছিল ক্যান্সারের কথা, ভুল করে ইয়াংজিকে বলে ফেলেছিল। তো ইয়াংজি তাকে বলে সব বুঝলাম, এখন আমার টাকাগুলো দিয়ে দাও তো, যেগুলো আমার বাবা মা আমার নামে রেখে গিয়েছে। লিন জানায়। সে বলে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তবেই সে টাকা দেবে। এই শুনে ইয়াংজি খুব খারাপ ব্যবহার করে তার সাথে। লিনও রাগে অভিমানে তাকে বলে ওঠে তুমিও যদি ওই দিন মরে যেতে তাহলে আমি অন্তত শান্তিতে বাঁচতাম। এই শুনে ইয়াংজির ভীষণ মন খারাপ হয়। তো কোন দিনের কথা বলা হচ্ছে সেটা পরে জানানো হয়। ওইদিকে দেখা যায় জিয়া ভালো একটা স্টুডেন্টের মতো টেবিলে বসে পড়াশোনা করছে। তখন টুডো বারবার ইয়াংজির ফোনে কল দিচ্ছিল। মনোযোগ নষ্ট হচ্ছে, আবারও বিরক্ত হচ্ছে, এবং এই কারণে জিয়া কয়েকবার ভুল পাসওয়ার্ড টাইপ করে। পরদিন স্কুলে সে মোবাইলটা ইয়াংজিকে ফেরত দিলে দেখে এটা খুলতে অনেক সময় লাগবে। ওই যে ভুল পাসওয়ার্ড দিল, এর জন্যই এমনটা হয়েছে। তখন টুডো আবারও ছুটে এসে তার খোঁজ খবর নিতে শুরু করে, কারণ পুরো স্কুলে ইয়াংজির ক্যান্সারের বিষয়টা ছড়িয়ে পড়েছে। একটু পর ভাইস প্রিন্সিপাল সে ইয়াংজিকে ডেকে নিয়ে যায়। তাকে বলে তোমার টিসির ব্যাপারটা ক্যান্সেল হয়েছে। আসলে সে যে ক্যান্সারে আক্রান্ত এটা জানার পর তাদের মনটা একটু নরম হয়েছে, কিন্তু আসলে তো সে একদমই সুস্থ। তবে টিসির ভয়ে ইয়াংজি এই নাটকটা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। টুডো এই বিষয়টা জেনে বলে তোমার চেহারাটা অসুস্থ রোগীর মতো দেখাচ্ছে না। এই বলে সে ইয়াংজিকে মেকআপ করে দেয়, কিন্তু তাকে পুরো ভূতের মতো দেখা যাচ্ছিল। ইয়াংজি তখন বলে এসব মেকআপের দরকার হবে না, আমার অভিনয়ের দক্ষতাই যথেষ্ট। পরদিন থেকে সে কোনো ক্লাসই করতো না। হাত তুলে শুধু বলতো শরীর ভালো লাগছে না, ব্যাস কাজ হয়ে যেত। সব শিক্ষকরা জানতো তার ক্যান্সার হয়েছে। কোনো প্রশ্ন না করেই তাকে ছুটি দিয়ে দিত। এভাবেই অজুহাত দেখিয়ে সে অন্য স্টুডেন্টদের খাবারও খেয়ে ফেলতো। একদিন তো একটা দোকানে কেউ হাত তুলে বসে, কিন্তু দোকানদার উল্টো ঝাড়ি দিয়ে বলে তুমি অসুস্থ হলে আমার কি, তোমার চেয়ে বেশি আমি অসুস্থ। টাকা থাকলে খাও, না থাকলে ভেগে যাও। তো ইয়াংজির এমন কার্যক্রম পর্যবেক্ষণ করছিল জিয়া। তার একটা বন্ধু আছে অন্য সেকশনে, তার সাথে এই বিষয়ে আলাপ করে যে তার মনে হচ্ছে ইয়াংজি অসুস্থতার নাটক করছে। পরদিন ইয়াংজি স্কুলে এসে দেখে তার পাশের সিটে টুডোর পরিবর্তে বসে আছে জিয়া, আর টুডুকে শিফট করা হয়েছে জিয়ার সিটে। এই দেখে তো ইয়াংজির মাথা নষ্ট হয়ে যায়। জিয়াকে আসলে ক্লাস টিচার দায়িত্ব দিয়েছে ইয়াংজিকে একটু দেখে শুনে রাখতে। টিফিন টাইমে টুডো আর ইয়াংজি এই নিয়েই আলাপ করছিল। টুডোর ধারণা ক্লাস টিচার তাকে সন্দেহ করে জিয়াকে পেছনে লাগিয়েছে। হুট করে জিয়া এসে তখন প্রশ্ন করে বসে তোমার রিপোর্টটা দেখি, ডক্টর কি বলেছে। আচমকা প্রশ্নে দুজন একটু নড়ে চড়ে বসে। এরপর দুজন মিলে একটা মিথ্যা গল্প বানায়। ইয়াংজির পাকস্থলীতে নাকি ক্যান্সার ধরা পড়েছে।
তবে সেটা নাকি আবার বেশি খারাপের পর্যায়ে নেই, প্রতি 3 মাস অন্তর চেক আপ করিয়ে নিলেই হবে। তো জিয়া তেমন প্রশ্ন না করে তার সামনে থেকে সব চিপসের প্যাকেট সরিয়ে নেয়, এমনকি তাকে ঠান্ডা পানিও খেতে দেয় না। এখন থেকে তাকে গরম পানি আর সবজি খিচুড়ি খেতে হবে প্রতিদিন। কিন্তু এসব শাকপাতা ইয়াংজির একদমই ভালো লাগে না। জিয়া তাকে জানায় সেও এগুলোই খায়। তখন ইয়াংজি বলে, তোমাদের কি ভালো খাবার কেনার টাকা নেই, নাকি তোমারও ক্যান্সার আছে? জিয়া বলে, তেমন কিছু না, শাকসবজি আমার পছন্দের। এমন সময় জিয়ার সেই বন্ধুটা ক্লাসে ঢোকায়। তাকে দেখে ইয়াংজির কিছুটা রাগ হয়। আসলে জিয়ার সাথে এই ছেলেটার মেলামেশা কেন জানি সে পছন্দ করতো না। যাই হোক, ছেলেটার নাম হচ্ছে জুন। এরপর ইয়াংজি অন্যদের প্লেট থেকে খাবার নেওয়ার চেষ্টা করে। তখন জিয়ার সবাইকে জানিয়ে দেয় আজকের পর থেকে কেউ তার সাথে খাবার শেয়ার করবে না, না হলে সে মৃত্যুবরণ করবে। এমনকি বাইরের স্ট্রিট ফুডের দোকানগুলো তার কাছে খাবার বিক্রি করে না। ইয়াংজি একটা ড্রিঙ্কস কিনতে গেলে সেখানেও জিয়া এসে ধাক্কা মেরে তাকে সরিয়ে দেয়। সে গিয়ে পড়ে প্রিন্সিপালের ওপর। কি একটা অবস্থা! তো এভাবেই ইয়াংজির নিত্যদিনের বাজে অভ্যাসগুলো জিয়া কন্ট্রোল করতে থাকে। কিন্তু ইয়াংজির অবস্থা তো একদমই খারাপ। একদিন সে স্বপ্নে দেখে সেই ম্যাডাম ভূতের মতো করে তার দিকে আসছে। এই দেখে আচমকা ঘুম থেকে উঠে সে উঠে পড়ে। জিয়া কেবল একটা চর মারত, দেখে স্বপ্ন নাকি সত্য। জিয়া তখন সত্যি সত্যি একটা চর মারে তাকে। সেদিন বাসায় যাওয়ার সময় ইয়াংজি একটা প্লেন দেখতে পায়। এটা দেখে তার কিছু মনে পড়ে আর সে খুব কষ্ট পায়। পরদিন সে আর স্কুলে যায় না। এদিকে জিয়া টুডুর কাছে জিজ্ঞেস করে, ইয়াংজি আজকে আসলো না কেন? টুডু বলে, ওর সাথে খুব কঠোর আচরণ করো তুমি, হয়তো সেই ভয়েই আসেনি। এই শুনে জিয়া চুপ হয়ে যায়। স্কুল ছুটি হলে দেখে ইয়াংজির ব্যাগটা টেবিলে ঝুলানো, তাই সে এটা ফেরত দিতে চলে আসে ইয়াংজির বাসার সামনে। ব্যাগটা দিয়ে বলে ভবিষ্যতে স্কুল ফাঁকি দিলে নিজের জিনিসপত্র আগেই নিয়ে আসবে। এই শুনে ইয়াংজি কোনো কথা নাই বার্তা নাই, সোজা হাঁটা শুরু করে রাস্তার দিকে। আর একটুর জন্য একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পায়। এই দেখে জিয়া তো একদম থমকে দাঁড়িয়ে যায়। ইয়াংজি তাকে বলে, এখন যদি অ্যাক্সিডেন্টে মারা যেতাম তাহলে আমার ভবিষ্যৎ বলতে কিছুই থাকতো না, তাই এই ভবিষ্যৎ শব্দটা আমার সামনে উচ্চারণ করবে না। এই বলে সে তার সাথে খুব বাজে আচরণ করে কথা বলে। তাকে বিরক্ত করতে মানা করে দিয়ে সে চলে যায়। এমন আচরণে জিয়া খুবই কষ্ট পায়। এদিকে ইয়াংজি বাসায় এসে ব্যাগটা ছুঁড়ে মারলে বেরিয়ে আসে একটা নোটবুক। সেটা খুলে দেখে জিয়া সুন্দরভাবে লিখে রেখেছে কিভাবে ধাপে ধাপে ক্যান্সারের সাথে মোকাবেলা করতে হয়। এই দেখে ইয়াংজি বুঝতে পারে জিয়া তার জন্য চিন্তা করত। ওইদিকে জিয়া তখন মন খারাপ করে তার শরীরের তাপমাত্রাটা চেক করছিল। তারপর সে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ইয়াংজি স্কুলে এসে তাকে গুড মর্নিং বলে, কিন্তু জিয়া এবার অভিমান করে তার সাথে আর কথা বলে না। টিফিন টাইমে দেখতে পায় জিয়া তার জন্য খাবারও নিয়ে আসেনি, এমনকি সে জুনের সাথে বাহিরে চলে যায় খাবার খেতে। তখন টুডু চিকেনের একটা পিস দেখিয়ে বলে, আমি আছি তো, কোনো সমস্যা নেই। কিন্তু ইয়াংজির তো মন পড়ে আছে জিয়ার দিকে। পরদিন তাদের স্কুলে একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছিল, সেখানে অংশগ্রহণ করে জিয়া। কিন্তু ইয়াংজি অলসতা করে দৌড়ে গিয়ে বসে থাকে। দৌড় শুরু হওয়ার আগেই জিয়া হোঁচট খেয়ে পড়ে যায় এবং হাঁটু কেটে রক্ত বের হতে থাকে। তবে সে থেমে না থেকে উঠে দাঁড়ায়। এই দেখে ইয়াংজি নিজেকে আটকে রাখতে পারে না। সে জিয়ার পরিবর্তে দৌড় লাগায় এবং সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করে নেয়। এই দেখে জিয়া খুব আনন্দিত হয় যে তার জন্য ইয়াংজি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এরপর জিয়াকে হাসপাতালে দেখানো হয়। ডক্টর তাকে বলে, তোমার সব রিপোর্ট ভালো এসেছে। বাসায় এসে দেখে ইয়াংজি মেসেজ করে সরি বলছে। ওই যে সেদিন খারাপ আচরণ করেছিল, সেজন্য জিয়ার বিষয়টা খুবই ভালো লাগে, তাকে মাফ করে দেয়। তবে তার সর্দি কাশি হওয়াতে কিছুদিন সে স্কুলে যায় না। এদিকে ইয়াংজি তাকে প্রচন্ড মিস করছিল। ইনস্টাগ্রামে তার ছবিগুলো দেখার সময় টুডু এসে বলে, সত্যি তুমি অসুস্থ হয়ে পড়েছো, তবে এটা সাধারণ রোগ নয়, এটা হচ্ছে প্রেম রোগ, আর এই রোগে তোমাকে আক্রান্ত করেছে জিয়া। তখন আবারও ইয়াংজি খেয়াল করে টিচার দুজন মেয়েকে বলছে এই নোটবুকটা জিয়ার বাসায় পৌঁছে দিয়ে আসতে। মেয়েগুলো সেই নোটবুক রেখে দেয় ক্লাসেই। এই তো জিয়াকে দেখার সুযোগ পেয়ে যায় ইয়াংজি। ওদিকে দেখা যায় জিয়ার মা বাবা স্কুলের ড্রেস পরে বাচ্চাদের মতো আচরণ করছে। বলে, তোমার তো কোনো বন্ধু বান্ধবী নেই, তাই আজকে থেকে আমরাই তোমার বন্ধু। একটু পরেই ইয়াংজি সেই নোটবুকটা নিয়ে হাজির হয়। জিয়ার বাবার ইচ্ছা না থাকলেও জিয়ার মা তাকে ভেতরে আসতে বলে। দুপুরের সময় ছিল, তাই খাবার
খেতে বসে। দেখা যায় জিয়ার বাবা একদম বাঘের মতো তার দিকে তাকিয়ে আছে। এরপর সে পুলিশের মতো জেরা করতে শুরু করে কিভাবে ক্যান্সার হলো, অপারেশন করিয়েছে কিনা, এসব আর কি। ইয়াংজি বলে ছোট্ট একটা অপারেশন হয়েছে। জিয়ার বাবা সেই অপারেশনের চিহ্ন দেখতে যেয়ে তার দিকে এগিয়ে আসে। তখন জিয়া তাকে ধমক দিয়ে বসিয়ে দেয়। আসলে সে মেয়েকে একটু বেশি ভয় পেত। যাই হোক, খাবার খাওয়ার সময় ইয়াংজি বলে ওঠে খুব সুস্বাদু হয়েছে খাবারটা। জিয়া বলে আগে যে বলতে এগুলো নাকি কুকুরের খাবার। এই শুনে জিয়ার বাবার রাগান্বিত চোখে ইয়াংজির দিকে আবারও তাকিয়ে থাকে। আসলে খাবারগুলো সেই রান্না করত। বেচারা ইয়াংজি কোনো রকমের পরিস্থিতি সামাল দিয়ে এই যাত্রায় রক্ষা পেয়ে যায়। এরপর ইয়াংজি অনেকক্ষণ পর্যন্ত জিয়ার বাসায় থাকে, তার সাথে গল্প গুজবে মেতে ওঠে। জিয়াকে বলে তোমার বাবা মা খুবই বন্ধুত্বপূর্ণ। জিয়া তখন তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করে। ইয়াংজি জানায় তার বাবা আর মা দুজনেই একটা ট্রেন অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। সেও ছিল ওই ট্রেনেই, কিন্তু ভাগ্যের জোরে বেঁচে ফিরেছে। এই শুনে জিয়া খুবই কষ্ট পায় এবং বুঝতে পারে কেন সে ভবিষ্যৎ শব্দটাকে ঘৃণা করে। কারণটা হচ্ছে ইয়াংজির বক্তব্য অনুযায়ী ভবিষ্যৎ একটা অনিশ্চিত যাত্রা। যাই হোক, ইয়াংজি তাকে আরেকটা কথা বলে যে সে নাকি তাকে প্রতিদিন স্বপ্নে দেখে। তাকে যতবার হাসি দিতে দেখে ততবার তার মনটা ভালো হয়ে যায়। আসলে সে ধীরে ধীরে জিয়ার প্রেমে পড়ে যাচ্ছিল, কিন্তু মুখ ফুটে সেটা বলতে পারছিল না। তখন জিয়া তাকে বলে আগামী সপ্তাহে ফ্রি আছো? ইয়াংজি তো মহা খুশি, ভাবে তার সাথে ডেট করতে যাবে। কিন্তু দেখা যায় তাকে নিয়ে এসেছে একটা ক্যান্সার হাসপাতালে। সেখানে অসুস্থ বাচ্চাদের বিনোদন দিতে বিভিন্ন রকমের মাছের পোশাক পরে তারা নাচ গান করতে থাকে। কিন্তু ইয়াংজি তো বিন্দুমাত্র আগ্রহ নেই। সে তো ভেবেছিল জিয়ার সাথে একটু সময় কাটাবে। তো একটা অসুস্থ ছেলে জিয়াকে বলে তোমরা তো নকল মাছ সেচে এসেছো, আমি আসল সামুদ্রিক মাছ দেখতে অ্যাকোরিয়ামে যেতে চাই। জিয়া বলে তুমি সুস্থ হওয়ার পর মায়ের সাথে দেখতে চেও। তখন ইয়াংজি ছেলেটাকে বলার চেষ্টা করে ভবিষ্যতে দেখতে পাবে কিনা এর নিশ্চয়তা নেই, তাই এখনই দেখতে চাও। কিন্তু এটা বলার আগেই জিয়া তার মুখ চেপে ধরে তাকে টেনে নিয়ে যায়। রাতের বেলা জিয়া তাকে মেসেজ করে বলে তোমার পড়াশোনায় সিরিয়াস হওয়া উচিত, না হলে কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, বেকার হয়েই ঘুরতে হবে। ইয়াংজি বলে আরে চান্স পাবো না কেন বলো, আমার আন্টির মতো মানুষ ডক্টর হতে পেরেছে, তাহলে চান্স পাওয়া তো ডাল ভাত। কিন্তু যখন সে ওয়েবসাইট চেক করে দেখে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কি পরিমাণ ভালো রেজাল্ট লাগে, তখন তার হুঁশই উড়ে যায়। এরপর থেকে সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকে। এর ফলে কয়েকদিন তার স্কুলে যাওয়া হয় না। এবার তাকে মিস করছিল জিয়া। টুডো সে বলে কি ব্যাপার, হ্যাঁ মন খারাপ নাকি? আসলে ইয়াংজি একটু পড়াশোনায় ব্যস্ত, তো সেজন্য স্কুলে আসে না। তবে ইয়াংজি কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছে না। এই শুনে জিয়া চলে আসে তার বাসায়। এরপর তাকে স্কুলে নিয়ে যায়, তাকে একদম ধাপে ধাপে বুঝিয়ে দেয় কিভাবে সিলেবাস শেষ করতে হবে। ইয়াংজি নেমে পড়ে তার পড়াশোনার মিশনে। প্রথম দিকে তো খুব কষ্ট হচ্ছিল পড়াশোনায় মন বসাতে, তবে জিয়া, জুন আর টুডোর সহযোগিতায় তার মনোবল ধরে রাখে সে। এমনকি গোসলের সময় পড়াশোনা মুখস্থ করতে থাকে। খেলাধুলা, দুষ্টুমি এসব পুরোপুরি বাদ দিয়ে শুধু পড়তে থাকে। কিন্তু এভাবে পড়াশোনার পরেও ক্লাস টেস্টে ভালো রেজাল্ট করতে পারে না। তবে জিয়া তাকে মোটিভেট করে, সে আর একটু চেষ্টা করলে আরো ভালো করবে। কিন্তু ইয়াংজির রাগ অভিমান করে বইয়ের পৃষ্ঠা ছেড়েই খেতে শুরু করে। এই দেখে জিয়া বুঝতে পারে তাকে একটু ব্রেক দিতে হবে। এরপর সে ইয়াংজিকে নিয়ে ঘুরতে চলে আসে একটা অ্যাকোরিয়ামে। ইয়াংজি এখানেও বোরিং ফিল করছিল। এরপর সে মাছের ভিডিও করার বদলে জিয়ার ভিডিও করতে শুরু করে। সে তাকে ভালোবেসে ফেলেছে। এটা জিয়া কিছুটা হলেও টের পাচ্ছিল, কারণ ইয়াংজি ক্লান্ত হয়ে তার পায়ের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তারা খুনসুটিময় মজা করে বাসায় ফিরে আসে। দেখতে পায় জোন দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। এরপর জিয়া ভেতরে চলে গেলে জোন ইয়াংজিকে বলে তুমি কি জিয়াকে পছন্দ করো? যদি তেমনটাই হয় তাহলে অসুস্থতার মিথ্যে নাটক করছো কেন? আসলে সে ডক্টরের কাছ থেকে জানতে পেরেছে ইয়াংজির ক্যান্সার হয়নি। সে ইয়াংজিকে বলে আমিও জিয়াকে পছন্দ করি, গ্র্যাজুয়েশনের দিন তাকে প্রপোজ করব। ইয়াংজি তার কথায় তেমন গুরুত্ব না দিয়ে চলে যায়। এরপর দেখতে দেখতে সেই দিনটা চলে আসে। এক মেয়ে ইয়াংজিদের ক্লাসে একটা চিঠি নিয়ে আসে। টুডো ভাবে তাকে প্রপোজ করবে বোধহয়, কিন্তু মেয়েটা বলে ইয়াংজিকে তার ভালো লাগে। ইয়াংজি তো তেমন গুরুত্ব দেয় না। তবে চিঠিটা দেখে মনে পড়ে যায় আজকের দিনেই জুনের প্রপোজ করার কথা। এটা মনে পড়তেই সে পুরো স্কুলে জিয়াকে খুঁজে বেড়ায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে দেখতে পায়। প্রথমে সে মনের কথাটা প্রকাশ করতে একটু লজ্জাবোধ করছিল, তবে সাহস করে তার ভালোবাসার কথাটা বলেই ফেলে। এই শুনে জিয়া অবাক হয়েও যেন তেমন রিয়াকশন দেখায় না। সে তো আগে থেকেই জানতো তার মনের কথা। তবে ইয়াংজিকে একসেপ্ট করেছে কিনা এর উত্তর জানাবে আগামী নভেম্বর মাসের 16 তারিখ।
ইয়াংজি বাসায় এসে ভাবতে থাকে কেন সে 3 মাস পর উত্তর দেবে, নিশ্চয়ই কোনো বিশেষ কিছু আসে। এদিকে টুডো দেখে ইয়াংজি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়েছে, কিন্তু এতে তার মোটেও উৎসাহ নেই। সে ভাবছে জিয়ার কথা। টুডো বলে তুমি সমাজসেবামূলক কাজ করো, জিয়ার মন জয় করতে পারলে সে তোমাকে একসেপ্ট করে নেবে। এই শুনে ইয়াংজির মাথায় একটা আইডিয়া আসে। সে অসুস্থ বাচ্চাদের অ্যাকুয়ারিয়ামে ঘুরতে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করে, তবে এর জন্য ডক্টর এবং অভিভাবকদের পারমিশন লাগবে। জিয়া আর জুন প্রথমে ডক্টরের কাছ থেকে পারমিশন নিতে চায়। এরপর জিয়া ইয়াংজির সাথে চলে যায় অ্যাকুয়ারিয়ামের ম্যানেজারের সাথে কথা বলতে। তাদের দুজনকে একসাথে দেখে জুন খুব কষ্ট পায়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গ্র্যাজুয়েশনের দিন ইয়াংজির আগেই সে জিয়াকে প্রপোজ করেছিল, কিন্তু জিয়া তাকে অ্যাকসেপ্ট করেনি। তখন জুন বুঝতে পারে জিয়াও মনে মনে ইয়াংজিকে পছন্দ করে, তাই সে জিয়ার বন্ধু হিসেবেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। ওইদিকে ইয়াংজি অ্যাকুয়ারিয়ামে এসে জিয়ার হাতটা সুযোগ বুঝে ধরে ফেলে, তবে এতে জিয়া তেমন আপত্তি জানায় না। সে জিজ্ঞেস করে গতবার ঠিক এখানেই কিছু একটা বলেছিলাম তোমাকে। ইয়াংজি জানায় সে তখন ঘুমিয়ে থাকায় কিছুই শুনতে পায়নি। রাতে বাসায় ফেরার সময় ইয়াংজি তাকে স্কুটি চালানো শেখায়। দুজন এই সুন্দর মুহূর্তটা খুব এনজয় করে। জিয়া এই প্রথম খুব উপভোগ করছিল তার জীবনটাকে। এরপর তারা বাসায় ফিরে আসে। আগামীকালকে বাচ্চাদের নিয়ে অ্যাকুয়ারিয়ামে যাবে, তাই সবাই খুব আনন্দিত। টাইম পাস করার জন্য ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমটা খেলতে শুরু করে। ইয়াং জেটের দিকে তীর চিহ্ন আসতেই জিয়া প্রশ্ন করে বসে, তুমি কি কখনো আমাকে মিথ্যা বলেছ? এই শুনে ইয়াংজির তো ঘাম ছুটে যায়, কারণ সে তার অসুস্থতার ব্যাপারে অনেক মিথ্যা বলেছে। তবে জুন কথা ঘুরিয়ে তাকে বাঁচিয়ে দেয়। এমন সময় ইকুয়াম থেকে ফোন করে জানানো হয় তাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে। সেটা নিয়ে আসার জন্য ইয়াংজি আর জুন রওনা হয়। জিয়াকে সত্য না বলার জন্য ইয়াংজি তাকে ধন্যবাদ জানায়। এরপর তারা সাইকেলের প্রতিযোগিতা করে, তবে জুন খুব দ্রুত গতিতে সাইকেল চালানোর ফলে সে হোঁচট খেয়ে পড়ে যায়। এরপর হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে কাঁপতে শুরু করে। আসলে সে মৃগী রোগে আক্রান্ত। ইয়াংজি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত জুন সেখানে মৃত্যুবরণ করে। এই ঘটনায় ইয়াংজি একদম ভেঙে পড়ে। জুনের মা জিয়ার জন্য একটা চিঠি পাঠিয়েছে। এটা দেখে জিয়ার মনে পড়ে একদিন জুন তাকে বলেছিল তাদের শহরে পানির নিচে একটা বিশেষ পোস্ট বক্স আছে। তার ইচ্ছে সেখানে একটা চিঠি পোস্ট করবে জিয়ার নামে, কিন্তু সে মৃগরোগে আক্রান্ত হয়ে ডুব সাঁতার দিতে পারবে না। তাই জিয়াকে বলেছিল তুমি আমার পক্ষ থেকেই সেই চিঠি পোস্ট করে দিবে। সেই চিঠিটাই এখন জিয়ার হাতে। এই কথা মনে পড়তেই সে অঝরে কান্না করতে থাকে। ওইদিকে ইয়াংজি তার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল, কারণ 2 দিন পর সে অন্য শহরে চলে যাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে। লিন তার মন খারাপ দেখে তার পাশে গিয়ে বসে বলে, তুমি এখন বড় হয়েছো, সত্য মিথ্যার পার্থক্য করার জ্ঞান আছে। কখনো কোনো কিছু মিথ্যা বলে পাওয়ার চেষ্টা করো না, কারণ সেই একটা মিথ্যে কথা ঢাকার জন্য আরো 1000টা মিথ্যে কথার আশ্রয় নিতে হবে। এই বলে সে ইয়াংজিকে একটা এটিএম কার্ড দেয়। তার নামে যে টাকা রাখা ছিল সেগুলো এই কার্ডে আছে। এই টাকার জন্য ইয়াংজি কত জোরাজুরি করত, কিন্তু এখন এই টাকা তার কাছে যেন কিছুই না। যাই হোক, সে শহর ছেড়ে যাওয়ার আগে জিয়ার সাথে শেষবারের মতো দেখা করতে আসে। তাকে শপিং করার অজুহাত দেখিয়ে ঘর থেকে বের করে। এরপর সে জিয়াকে সেই নোটবুকটা ফিরিয়ে দেয় আর বলে, আমার ক্যান্সার হয়নি, এতদিন নাটক করেছি যাতে স্কুল থেকে বের না করে দেয়। এই শুনে জিয়ার খুব অভিমান হয়। অসুস্থতা নিয়ে মিথ্যা বলেছে এটা সে মেনে নিতে পারছিল না। রাতের বেলা ইয়াংজিকে মেসেজ করে বলে, তুমি সুস্থ জেনে খুব ভালো লেগেছে, নতুন জীবনের সূচনা শুরু হোক। এই বলে সে তাকে ব্লক করে দেয়। এরপর ইয়াংজিও নতুন শহরে চলে যায়। এভাবেই দিনের পর দিন অতিবাহিত হতে থাকে। তবে প্রতি মুহূর্ত জিয়াকে মিস করত সে। এক মুহূর্তের জন্য তাকে ভুলতে পারেনি। তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো তাকে এখনো তাড়া করে বেড়ায়। যখনই জিয়ার কথা মনে পড়তো তখনই সমুদ্রের কিনারায় চলে আসতো এবং চুপচাপ বসে থাকতো। মাঝে মাঝে জিয়াকে ছবিও পাঠাতো দেখাতে যে সে খুব ভালো আছে এখানে, কিন্তু ব্লক থাকায় জিয়ার কাছে সেগুলো সেন্ড হতো না। এভাবে অনেকটা সময় পার হয়। একদিন টুডু গিয়ে জিয়াকে বলে, ইয়াংজি তোমার জন্য একটা ভিডিও মেসেজ পাঠিয়েছে। এরপর জিয়া সেই ভিডিওতে দেখতে পায় ইয়াংজি তার কাছে ক্ষমা চাইছে। সে বলে, আমি এমন এক মেয়ের প্রেমে পড়েছি যার মিষ্টি হাসিটা দেখলে এক নিমিষেই আমার মন ভালো হয়ে যায়। সব সময় ভবিষ্যৎ নিয়ে আমি উদাসীন হয়ে থাকতাম, কিন্তু সেই মেয়েটার সাথে পরিচয় হওয়ার পর আমি ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছি। এটাই আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি। ভিডিওটা দেখে জিয়া কান্না করতে শুরু করে। একদিন হুট করে সরাসরি তার সাথে দেখা করতে চলে আসে। তাকে দেখেই ইয়াংজি একদম অবাক হয়ে যায়। জিয়া তাকে বলে, চলো একটু ঘুরতে বের হই। এরপর দুজন স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। জিয়া তাকে নিয়ে আসে পানির নিচে থাকা সেই পোস্ট বাক্সটার কাছে।
সে জুনের শেষ ইচ্ছাটা পূরণ করবে, মানে সেই চিঠিটা পোস্ট করবে। ইয়াংজি পানিতে ঝাঁপ দিয়ে সেই চিঠি জিয়ার ঠিকানায় পোস্ট করে দেয়। এইদিকে জিয়ার শারীরিক অবস্থা হঠাৎ করে অবনতি হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে ইয়াংজি তার পাশেই বসে আছে। ইয়াংজি এতদিনে জানতে পারলো আসলে জিয়া লিউকেমিয়া নামের একটা মরণ ব্যাধি রোগে আক্রান্ত ছিল, তাই তো সে এত বেশি কেয়ারফুল ভাবে চলাফেরা করত। ওই যে বলেছিল তাকে 16 তারিখ উত্তর জানাবে, সেদিন তার এই রোগের চিকিৎসা করার কথা ছিল, কিন্তু এর আগেই তার অবস্থা খারাপ হয়ে যায়। জিয়া মুচকি হেসে বলে, সিদ্ধান্ত নিয়েছিলাম ভবিষ্যতের জন্য আর বসে থাকবো না, বর্তমানটা এনজয় করব, কিন্তু বিধাতা বোধহয় সেটা চায় না। এই কথা শুনে ইয়াংজির খুব কষ্ট হয়। সে তার আন্টি লিন এবং ডক্টরকে বলতে থাকে যে করেই হোক জিয়াকে সুস্থ করে তুলতে হবে। এমনকি সে নিজের সব রক্ত দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু সমস্যা হলো এই রোগের চিকিৎসা এত দ্রুত হয় না, অন্তত 3 মাস সময় লাগবে। এরপর থেকে ইয়াংজি সবসময় তার পাশেই থাকতো, তাকে গল্প বলে জোকস বলে হাসানোর চেষ্টা করত। একদিন জিয়া বলে, আমি সব সময় তোমার মতো হতে চাইতাম। স্কুলে যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম তুমি ছিলে খুব চঞ্চল আর উৎফুল্ল মনের একটা ছেলে। ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশন ছিল না তোমার, শুধু বর্তমানটাকে এনজয় করতে। আমি তোমাকে খুব হিংসা করতাম তখন। সেদিন অ্যাকুরিও মেয়ে আমার লিউকেমিয়া ব্যাপারটা বলেছিলাম, সারাক্ষণ আমাকে সাবধান হয়ে চলতে হতো। তখন ভাবতাম আর কিছুদিন এরপরেই সুস্থ হয়ে যাব, কিন্তু তুমি আমার চিন্তাধারা পাল্টে দিয়েছো। আমিও বর্তমানটাকে এনজয় করার চেষ্টা করেছিলাম, কারণ ভবিষ্যৎ সত্যি অনিশ্চিত। এসব বলতে বলতেই সে ঘুমিয়ে পড়ে আর ইয়াংজি মন খারাপ করে তার পাশে বসে থাকে। পরদিন জিয়া তাকে জানায় জুনের সেই চিঠিটা তার হাতে এসেছে। জুন সেখানে লিখেছে সেই সুইমিং, ড্রাইভিং এসব কিছু শিখতে চাইতো। এছাড়া ভালো একটা কোম্পানিতে জব করার স্বপ্ন ছিল তার। ভবিষ্যৎ নিয়ে ছিল অনেক পরিকল্পনা, কিন্তু বাস্তবতার কাছে হার মানতে হয় তাকে। এরপর ইয়াংজি তাকে একটা আইডি কার্ড দেখায়, যেখানে জিয়ার নামের ঘরে ইয়াংজির নামটা লেখা ছিল। সে বলে, তুমি আমার মতো হতে চেয়েছিলে, তাই এটা বানিয়েছি। এখন থেকে তুমিও ইয়াংজি। জিয়া দেখে তার হাজবেন্ডের নামের জায়গায় ইয়াংজি তার নামটাই ব্যবহার করেছে। এই দেখে সে একটু লজ্জা পায়। এরপর ইয়াংজি সেই ভিডিওতে যা যা বলেছিল সেগুলো আবারও বলে, তবে এবার সে আবেগ ধরে রাখতে পারে না। জিয়াও কান্নায় ভেঙে পড়ে। সে ইয়াংজির সাথে সংসার করতে চাইতো, তার সাথে বাকি জীবনটা পার করতে চাইতো, কিন্তু সে জানে বেঁচে ফেরার সুযোগ আর নেই। এর কয়েকদিন পর নিষ্ঠুর ভাগ্যের কাছে হার মেনে সেও না ফেরার দেশে চলে যায়। এরপর অনেকটা সময় পার হয়। ইয়াংজি ছুটিতে জিয়ার বাবা মায়ের সঙ্গে দেখা করতে আসতো। জিয়ার বাবা মা তাকে নিজের সন্তানের মতো দেখতো, তার সাথে খাওয়া দাওয়া করে গল্প করত। জিয়ার রুমে গিয়ে ইয়াংজি খুব স্মৃতিকাতর হয়ে পড়তো। তার পড়ার টেবিলে সেই নোটবুকটা খুঁজে পায়। এটা দেখে সে আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর একদিন সেই পানির নিচে থাকা পোস্ট বক্সে জিয়ার নামে একটা চিঠি দিয়ে আসে। সেই চিঠিতে লেখা ছিল, তোমাকে বলার মতো অজস্র কথা জমে আছে, তবে একটা বিশেষ কথা দিয়েই শুরু করি। তুমি বলেছিলে আমার মতো হতে চাও, কিন্তু আদতে আমি তোমার মতো হতে চাইতাম। যে ভবিষ্যৎ শব্দটাকে আমি একসময় ঘৃণা করতাম, সেই ভবিষ্যৎ নিয়ে এখন চিন্তা করি। তবে মাঝে মাঝে এটাও কল্পনা করি, যদি সময়কে থামানো যেত বা বর্তমানকে ধরে রাখা যেত, তাহলে তোমার হাতটা শক্ত করে ধরে সেই মুহূর্তেই থেমে যেতাম, কারণ ভবিষ্যৎ সত্যি অনিশ্চিত একটা যাত্রা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কমেন্ট করে জানাও ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে এবং পরবর্তী ভিডিওতে কিরকম গল্পের এক্সপ্লেনেশন দেখতে চাও সেটাও জানাতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত তুমি নিজে ভালো থেকো এবং অন্যদেরকেও ভালো রেখো। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তা না হলে কিন্তু রাগ করবো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।